শুনতে পেলুম পৌঁছতে গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে। গঙ্গারামকে পাত্র পেলে, জানতে চাও সে কেমন ছেলে? মন্দ নয় সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো, তার উপর মুখের গঠন অনেকটা ঠিক প্যাঁচার মতন। বিদ্যে বুদ্ধি বলছি মশাই, ধন্যী ছেলের অধ্যাবসায়। 19টি বার ম্যাট্রিক এসে ঘায়েল হয়ে থামল শেষে। বিষয় আশয় গরিব বেজায়, কষ্টে সৃষ্টে দিন চলে যায়। মানুষ তো নয় ভাইগুলো তার, একটা পাগল একটা গোয়ার, আরেকটি সে তৈরি ছেলে, জাল করে নোট গেছেন জেলে। কনিষ্ঠটি তবলা বাজায়, যাত্রা দলে 5 টাকা পায়। গঙ্গারাম তো কেবল ভোগে পিলের জ্বর আর পাণ্ডুরোগে, কিন্তু তারা উচ্চ ঘর, কংসরাজের বংশধর। শ্যামলাহিরি বনগ্রামের কি যেন হয় গঙ্গারামের। যা হোক, এবার পাত্র পেলে, এমন কি আর মন্দ ছেলে। প্রিয় শ্রোতা, শুভ সন্ধ্যা। আবৃত্তি করছিলাম সুকুমার রায়ের সৎপাত্র থেকে। রেডিও বাংলা অ্যাডলেস স্টেশন থেকে আমি কথা বলছি তানিয়া, আর আমার সাথে রয়েছে রিফাত। থাকবো আমি আরও 1 ঘন্টা আপনাদের সাথে, 9:30 থেকে 10:30 লোকাল টাইম সাউথ অস্ট্রেলিয়ার। আর আমাদের আজকে টপিক বুঝতেই পারছেন, আমাদের রঙিন শৈশব, আমাদের ইনোসেন্ট চাইল্ডহুড মেমোরিজ নিয়ে কথা বলবো। ছোটবেলার সেই সুন্দর দিনগুলো, ঝলমলের রঙিন দিনগুলো নিয়ে। আমার সাথে রয়েছে রিফাতের এটা অবশ্য সেকেন্ড অনুষ্ঠান, কিন্তু আমার সাথে ফার্স্ট। রিফাত, ফার্স্টেই যদি আমি তোমাকে প্রশ্ন করি, ছোটবেলার যদি কোনো ছবি তোমার চোখের সামনে আসে, ছোটবেলা শব্দটা বলার সাথে সাথে তোমার কোন ছবিটা আসে তোমার চোখে? আসলে তার তো আর কোনো হিসেব নেই, অনেক কিছুই তো মনে পড়ে। আর শৈশবে যা কিছু ঘটে গেছে তা এখন সবই স্মৃতি। আসলে পেছনে থাকলে কত সব স্মৃতি না আমাদের মনে পড়ে। কিছু স্মৃতি হাসায়, কিছু স্মৃতি কাঁদায়, আবার কিছু কিছু স্মৃতি আমাদের এতটাই আবেগে জড়িয়ে ফেলে যে তা বারবার মনে পড়তে থাকে, এবং সেই স্মৃতিগুলো, মুহূর্তগুলো প্রতিনিয়ত আসে আর রাঙিয়ে দেয় আমাদের মনকে। এমন মুহূর্তগুলোর তো আর অভাব নেই। স্মৃতি ঝুলি থেকে খুঁজে দেখলে কত কিছুই না বেরিয়ে আসবে। আর কেনই বা আসবে না? সেই সোনালি সব দিনের কথা কি আর এত সহজে হারিয়ে যায়? সেগুলো আমরা বই নিয়ে বেড়াই প্রায় সারাটা জীবনই। হ্যাঁ, এমন কিছু কিছু স্মৃতি আছে যা খুবই চোখে ভাসে। তবে সব থেকে চোখে ভাসে বাড়ির উঠোনে মাঝখানে আমরা সব ভাই বোনরা গোল হয়ে বসে দাদা দাদুর শোনানো সেই সব ভূতের গল্পগুলো। কি যে একটা রোমাঞ্চকর সেই অনুভূতিগুলো ছিল, তার কোনো তুলনা হয় না। ইন্টারেস্টিং তো, তোমার দাদা তোমাকে ভূতের গল্প বলতো উঠোনে বসে? হ্যাঁ, দ্যাটস ভেরি ইন্টারেস্টিং। খুবই দারুণ একটা সময় ছিল তখন। সেই সময় দেশে লোডশেডিংটা খুব হতো, তাই প্রায় প্রতি রাতে একটা নির্দিষ্ট সময় ছিল যখন বিদ্যুৎ থাকতো না। সন্ধ্যাবেলার পরেই তাই লেখাপড়াটার অংশটা চুকিয়ে ফেলতাম। সবাই এটা করতাম শুধুমাত্র একটা কারণে, সেটা হচ্ছে দাদুর কাছে ভূতের গল্প শুনবো বলে। তখন রাত বাজতো 9:30 আর বাইরে থাকতো প্রচুর শীত। বিদ্যুৎ না থাকার কারণে যেখানে ঘুটঘুটে অন্ধকার থাকার কথা ছিল, আমাদের গ্রামে ব্যাপারটা মোটেও তেমন ছিল না। সেখানে পূর্ণিমার চাঁদের আলোয় সেই ভরা জ্যোৎস্না, জোনাকির আনাগোনা, বাতাসে ফুলের সুবাস, ঝিঝি পোকা ও রাত জাগা কিছু নৈশ পাখির ডাক, আর দূর থেকে আসা শিয়ালি লম্বা হাঁকগুলো পরিবেশটাকে জাদুময় করে তুলত, যা ভাবলে এখনো শিহরণ জাগে ওঠে মনে। আর এমন পরিবেশে সবাই গোল হয়ে বসে দাদুর কাছে ভূতের গল্প শোনার ছিল দারুণ একটা আমেজ। দাদু তার বিশাল গল্পের ঝুলি থেকে এমন একটা করে গল্প বলতো, আর আমরা ভয়ে থরথর করে কাঁপতাম। ভাবতাম এই বুঝি পেছন থেকে ভূত এসে ধরলো। আরে আমরা আস্তে আস্তে আরো বেশি করে দাদুকে ঘেঁষে বসতাম। এই অনুভূতিগুলো এতটাই রোমাঞ্চকর ছিল যে সত্যি ভোলার না। তোমার দাদুর গল্পর কথা মনে পড়ে আমার একটা গল্প মনে হলো। আমি যখন ছোট ছিলাম, মানে আমাকে যদি কেউ প্রশ্ন করে যে ছোটবেলায়, তোমাকে যদি জিজ্ঞেস করি যে ছোটবেলায় কোন ছবিটা তোমার মনে পড়ে, আমার যেটা হয়, আমি আমার মায়ের ওড়না বা শাড়ি নিয়ে সবসময় সেজে আয়নার সামনে দাঁড়িয়ে ভাবি ভাবি খেলতাম। ওইটা ছিল আমার ছোটবেলা। তো ইফ এনিওয়ান আস্ক মি যে তোমার ছোটবেলার একটা গল্প বলো, ওই চেহারাটা আমার মনে পড়ে যে আমি আয়না গয়না পরে আয়নার সামনে দাঁড়িয়ে বেশ একদম ভাবি ভাবি রিহার্সাল করছি। তো শ্রোতা, আমাদের গল্প জারি থাকবে, আমরা চলতে থাকবো এই স্টোরিজ নিয়ে। তার আগে আমরা একটা গান শুনে আসি। গানটা খুবই পুরনো, কিন্তু নতুন গলায় নতুনভাবে গাওয়া হয়েছে। এস.ডি. বর্মনের ফার্স্ট গানটা আমরা শুনে আসি, তুমি শুধু তুমি।
দিয়েছো দোলা, রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে, একই তব হোলি খেলা। তুমি যে ফাগুন রঙেরও ফাগুন, তুমি যে রসেরও ধারা, তোমার মাধুরী তোমার মদিরা করে মোরে দিশাহারা। মুক্তা যেমন শুকতির বুকে, তেমনি আমাতে তুমি, আমার পরাণে প্রেমের বিন্দু তুমি, শুধু তুমি। প্রেমের অনলে জালি যে প্রদীপ, সে দ্বীপেরও শিখা তুমি, জোনাকি পাখায় ঝিকিমিকি নেচে এ রীতি বাঁচালে তুমি। আপন হারায় উদাসী প্রাণে লহ গো প্রেমাঞ্জলি, তোমারে রচিয়া ভরেছি আমার বাউল গানের ঝুলি। মুক্তা যেমন শুকতির বুকে, তেমনি আমাতে তুমি, আমার পরাণে প্রেমের বিন্দু তুমি, শুধু তুমি। চমকি দেখিনু আমার প্রেমের জোয়ার তোমারই মাঝে, হৃদয় দোলায় দোলাও আমারে তোমারও হিয়ারি মাঝে। আপন প্রাণের পুলক প্রবাহ নিশীতে চাহে আমাতে, জপ মোর নাম গাহ মোর গান আমারই এক তারাতে। মুক্তা যেমন শুকতির বুকে, তেমনি আমাতে তুমি, আমার পরাণে প্রেমের বিন্দু তুমি, শুধু তুমি। বর্ণে গন্ধে ছন্দে গীতিতে হৃদয়ে দিয়েছো দোলা, রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে একই তব হোলি খেলা। তুমি যে ফাগুন রঙেরও আগুন, তুমি যে রসেরও ধারা, তোমার মাধুরী তোমার মদিরা করে মোরে দিশাহারা। মুক্তা যেমন শুকতির বুকে, তেমনি শুনছেন রেডিও বাংলা অ্যাডলেইড, সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের উন্নয়ন। টিউন করেছেন 103.1 FM এ। শুনছেন আমাদেরকে সরাসরি আমাদের স্টুডিও থেকে।
যেটা বলছিলাম রিফাত, ছোটবেলায় ভাপি ভাপি খেলা একটু ডিসক্রাইব করে, আমার মন বলছে আমি একটু ডিসক্রাইব আমি করি। শোনার জন্য খুব আগ্রহী। সেটা হচ্ছে আমি আর আমার ছোট বোন সবসময় আম্মুর শাড়ি অথবা ওড়না যেটা পেতাম আমরা, সেটা দিয়ে আর কি পেঁচিয়ে বড়দের মতন করে সাজতাম। তারপরে যেটা করতো আমার বোন অথবা আমি দরজায় কলিং বেল চাপতাম, টিং টিং। তারপরে দরজা খুলে বলতাম, আরে ভাবি কেমন আছেন, বাচ্চারা কেমন আছে, ভাই আসলো না, বিজি বোধ হয়। তারপরে ও আসতো, ধরো এরকম ভাবি ভাবি পর্যায়টা চলতো ওইভাবে। তারপরে আমরা বসতাম, মাঝখানে আবার ট্রেতে করে ফেক চা আসতো, ওই চায়ের কাপে আমরা চুবিক দিতাম। তারপর বলেন কেমন চলছে আপনার দিনকাল। তো এগুলা কিভাবে শিখতাম জানো, মা খালাদেরকে আমরা ফলো করতাম যে আসলে ওরা কি বলে। তো যখন ওরা প্রতিবেশীর সাথে যেভাবে কথা বলতো আমরা সেটাকে রিপিট করতাম পরে আমাদের মতন করে, আর বলবেন না ভাবি, ভাই তা একদম সময় পায় না। সো দিস ওয়ার লাইক আমাদের ছোটবেলা, যে খুবই ইন্টারেস্টিং ছিল আর আমরা খুব বড় বড় ভাব করতাম। তো এটা তো একটা পার্ট। আরেকটা ছিল বই পড়তাম একটা সময় খুব, মানে ছোটবেলায়। এটা প্যারেন্টসদের কাছ থেকে আসলে আসে এই প্র্যাকটিসটা, যে স্পেসিফিক রাইট বইটা বাচ্চাদের হাতে তুলে দেওয়া। তো আমি ছোটবেলা থেকে ওই কি বলে চাচা চৌধুরী থেকে শুরু করে কিশোর সমগ্র, তারপরে সত্যজিৎ রায়ের সব রহস্য যে বইগুলো ছিল ওগুলো খুব পড়তাম। তোমার কথা বলো, তুমি কি পড়তা? আসলে বইয়ের পোকা কোনো কালেই ছিলাম না আসলে। তবে সেটা যদি কোনো ডায়মন্ড কমিক্সের বই, যেমন কমিক্স যেগুলো যে টাইপের মানে হাসার রসিকতার বইগুলো, সেগুলো যদি হতো তাহলে কিন্তু ব্যাপারটা উল্টে যেত। শুধু ডায়মন্ড কমিক্সের ফ্যান বললে ভুল হবে না, একটা সময় কমিক্স বই পড়া পরিণত হয়েছিল নেশাতে। একটা সময় ছিল যখন বাবা অফিসে যাওয়ার সময় বলে দিতাম চকলেট বা চিপস নিয়ে আসার জন্য, কিন্তু কমিক্সের নেশা এমন ভাবেই ধরলো যে তখন আর অন্য কিছু না, শুধু কমিক্স এনে দিলেই আমরা থাকতাম মহা খুশি। দেখতে দেখতে একটা সময় বিশাল একটা কালেকশন হয়ে গেল, যেটা থেকে অনেকের সাথে শেয়ার করতাম, অনেকের সাথে কথা বলতাম এবং অনেকে দিতামও। বাবা মাও খুব বেশি খুশি হতো ব্যাপারটা দেখে, কারণ তারা দেখতো যে আমরা বই পড়ছি এবং বইয়ের প্রতি আগ্রহ হচ্ছে। আচ্ছা, তোমাকে একটা কথা বলি, থামিয়ে দিচ্ছি এখানে। আমি কি করতাম জানো, আমার পড়ার বইয়ের মাঝখানে বই রাখতাম, মানে দেখাতাম যে আমি পড়ার বই পড়ছি, কিন্তু আমার মাঝখানে ধরো চাচা চৌধুরী চলছে। তো এরকম একবার একটা ধরা খেয়ে গেছিলাম। ধরা খেয়ে যাওয়ার পরে তারপর সব বই আর কি সিজ করা হলো, যে নাও পড়ার সময় তোমাকে পড়তে হবে। না, তুমি তোমার কথা বলো, আমি তোমাকে মাঝখানে থামিয়ে দিচ্ছি। না, আচ্ছা, আপনার কোনো ক্যারেক্টার পছন্দ ছিল বইয়ের মধ্যে? অনেকগুলো ক্যারেক্টার পছন্দ ছিল, তবে একটা খুব ছিল, সেটা হচ্ছে চাচা চৌধুরীর মধ্যে সাবু একটা মস্ত বড় মোটকা একটা ছেলে ছিল, মানে যে কিনা হি ক্যান ডু এনিথিং এন্ড এভরিথিং। তো ওকে আমার খুব পছন্দ ছিল, মানে স্পেসিফিক্যালি তুমি যদি একদম ছোটবেলার কথা বলো আমাকে। তারপর তো ধরো আস্তে আস্তে যখন বড় হয়েছি তখন ওই যে কাকাবাবু চরিত্র, ফেলুদা, এগুলো খুব আসলে খুব মানে আমার ক্যারেক্টার ডেভেলপমেন্টে অনেক প্রভাব ফেলেছে এই চরিত্রগুলো। এবং সেটাই হয় বাচ্চাদেরকে আসলে যখন বই দেওয়া হয়, ওই বই থেকে তারা কিন্তু ওই যে বইয়ের ভিতরে ঢুকে যায়, ক্যারেক্টারের ভিতরে ঢুকে যায়, এবং ওগুলোর অনেক ইনফ্লুয়েন্স থাকে চরিত্র তৈরিতে, আমি বলবো সেটা। এবং প্রতিটা বাবা মায়ের, এখন একটু বড় কথা বলছি, প্রতিটা বাবা মায়ের কিন্তু বাচ্চাদেরকে বইয়ের সাথে পরিচয় করে দেওয়া উচিত। বিকজ ওই যে পড়াশোনার বাইরেও যে মানে কি বলে ক্যারেক্টার ডেভেলপমেন্ট বলো বা একটা চরিত্র গঠনের জন্য যে কি বিশাল একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে বই, সেটা আমি প্রত্যেকটা বাবা মায়ের উচিত আর কি রাইট টাইমে রাইট বইটা বাচ্চাদের হাতে তুলে দেওয়া। আদারওয়াইজ তুমি আসলে শুধু পড়তেই থাকবা, তুমি কিছুই হয়তো বাইরে শেখা যাবে না। আর একটা জিনিস মজার ছিল যে আমরা ছোটবেলায় অনেক খেলাধুলা করতাম। খেলাধুলা বলতে অনেক মজার এক্সাম্পল আছে, আমি বলবো তোমাকে। তোমরা কি খেলতাম, মানে খেলাধুলা যদি বলো, ধরো আমি যদি বলি, আমরা ছোটবেলায় বিকেলবেলা হলেই এক গ্লাস দুধ খাওয়ার পরে হচ্ছে আমাদের পরবর্তী কাজ হচ্ছে মাঠে চলে যাওয়া, তারপর দাঁড়িয়ে বান্ধা, ফুল টোকা, তারপরে গোল্লা ছুট, এইগুলো। তারপর ছেলেদের অনেক খেলা ছিল যেগুলো আমরা খেলতাম। তো একটা মজার গল্প আছে, আমি সেটা বলি তোমাকে। আমার একটা ফ্রেন্ড ছিল খালেদ, হ্যাঁ, তো ওকে আমরা খেলা নিতাম না, কারণ ও একটু দুর্বল ছিল, খেলাধুলা অত বেশি একটা পারতো না। তো ওকে আমরা বলতাম তুই দুধ ভাত, কিন্তু ও একটু বড়, মানে একটু বুঝতে পারার পরে তো ও দুধ ভাত হতে চাইতো না, ও রেগুলার প্লেয়ার হতে চাইতো, কিন্তু আমরা ওকে কোনো সময় খেলা নিতে চেতাম না। তো একবার কি হলো, আমরা একদম ডিটারমাইন্ড ওকে নেওয়া যাবে না এবং ও আমাদের সাথে খেলবে। তো আমরা বললাম যে না খালেদ,
দিস টাইম তুমি খেলতে পারবে না আমাদের সাথে, যাও। যদি তুমি দুধ ভাত হয়ে খেলতে চাও খেলো, আদারওয়াইজ তুমি খেলতে পারবে না। তখন ও কি বললো জানো? তখন ও বললো ঠিক আছে যাও, খেলা লাগবে না, আমাদের বাসায় ফ্রিজ আছে। ফ্রিজের সাথে সম্পর্ক কি? নোটেড, ওদের বাসায় তখন নতুন ফ্রিজ কেনা হয়েছিল। তারপর আমি এখন মনে করি যে খালেদ আসলে জানি না কোন পৃথিবীর কোন প্রান্তে আছে, আমার খুঁজে বের করতে হবে ওকে। যদি কোনোদিন খুঁজে পাই তখন আমি বলবো তুমি ছোটবেলায় এই প্রশ্ন এই কোয়েশ্চেনটা কোত্থেকে আসলো? আসলে তোমাদের বাসায় ফ্রিজ আছে, তোমাকে খেলা নিব না, ফ্রিজ আছে মানে কি? তো একটাই ব্যাপার, সেটা হচ্ছে ওদের বাসায় নতুন ফ্রিজ কেনা হয়েছিল, হয়তো ও অনেক বেশি ডেডিকেটেড টু গেট দ্যাট ফ্রিজ, আই মিন ভেরি এক্সাইটেড ছিল ফ্রিজটা। তারপরে এই জন্য ঠিক আছে তোমরা খেলা নিব না তো কি হয়েছে, আমাদের বাসায় ফ্রিজ আছে। সো এই এক্সাম্পলটা আমি অনেকবার অনেক জায়গায় বলছি যে আমার কোনো স্পেসিফিক বন্ধুর কথা মনে হয়। তো খুবই ইন্টারেস্টিং। আমরা এই যে ইন্টারেস্টিং গল্প করতে করতে কিন্তু আমরা গান ভুলে যাই। আমরা গানে চলে যাব এখনই, আমাদের নেক্সট সংটা আমরা প্লে করব। আমাদের পরবর্তী সঙ্গে চলে যাচ্ছি, শ্রোতা আমাদের সাথেই থাকুন। যদি বলো ভোরের বেলা কাক শব্দ করা একলা স্টিমার ফেরিওয়ালার হাক, লাঠি হাতে ডাকাত সর্দার, রাত জাগা হাইওয়ের ঘুমিয়ে পড়া কোনো এক ড্রাইভার। এই শহর আমার, এই মানুষ আমার, এই শহর আমার, এই মানুষ আমার। তুমি শুনতে কি পাও ভিড়ের মাঝে কেউ? তুমি শুনতে কি পাও ভিড়ের মাঝে কেউ? মতিঝিলের শাপলা ফুলে পানি, আর এক স্কুল বালিকার সবুজ ড্রেস খানি। মতিঝিলের শাপলা ফুলে পানি, আর এক স্কুল বালিকা সবুজ ড্রেস খানি। গোরস্থানে ফকির, মাজারে মাজারে জিকির। এই শহর আমার, এই মানুষ আমার, এই শহর আমার, এই মানুষ আমার, এই শহর আমার, এই মানুষ আমার। শুনছেন রেডিও বাংলা অ্যাডলেইড, সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন। আপনারা টিউন করেছেন 103.1 FM এ। আমাদের সরাসরি শুনছেন আমাদের স্টুডিও থেকে। আমরা কথা বলছিলাম আমাদের শৈশবের স্মৃতিগুলো নিয়ে, আমাদের চাইল্ডহুড যে মেমোরিজগুলো আছে, ইনোসেন্ট দিনগুলো নিয়ে আমরা কথা বলছিলাম। আমি আপনাদের সাথে রয়েছি তানিয়া, এবং আমার সাথে রয়েছে রিফাত। আমরা দুইজন আসলে দুই জেনারেশনের মানুষ। আমরা কথা বলছিলাম আসলে আমাদের চাইল্ডহুড এর পিরিয়ডের মধ্যে মনে হয় 10-15 বছর একটা
পার্থক্য আছে, তা কিন্তু অবশ্যই। হ্যাঁ, কিন্তু মোরলেস আমরা বোধহয় একই মানে কাছাকাছি একই শহরে যেহেতু বড় হয়েছি। আমি যেটা খুব ইম্পর্টেন্ট আমার লাইফে ছিল সেটা হচ্ছে টিভি প্রোগ্রামসগুলো। ও আর বলবেন না। হ্যাঁ, টিভি প্রোগ্রামসগুলো আমি জানি যে তোমাদের সময় বোধহয় টিভি প্রোগ্রামসগুলো অনেকগুলো চেঞ্জ হয়েছিল, কিন্তু আমাদের সময় বেশ কয়েকটা ইম্পর্টেন্ট টিভি প্রোগ্রাম ছিল বাচ্চাদের জন্য। তার মধ্যে ছিল এসো গান শিখি। এসো গান শিখি হচ্ছে ফেরদৌসী রহমানের উপস্থাপনা এবং পরিচালনায় এখনো এই প্রোগ্রামটা চলে। আমিও বিটিভিতে দেখেছি, এখনো প্রোগ্রাম চলে, এখনো খালামণি গান শেখায় তাদের বাচ্চাদেরকে, দূরের বন্ধু এবং কাছের বন্ধুদের গান শেখায়। যারা এই প্রোগ্রামটা সম্বন্ধে জানেন না তাদেরকে বলে রাখি, এসো গান শিখি একটা টিভি প্রোগ্রাম ছিল বাচ্চাদের জন্য, যেখানে একজন খালামণি তার টিভির সাথে যারা মানে টিভি সেটে যারা বসে আছেন অথবা টিভির সামনে যারা বসে আছে তাদেরকে গান শেখাতো। এবং অনেক গান আমি শিখেছি কিন্তু আসলে টেলিভিশনের সামনে বসে। তার মধ্যে একটা মজার গান ছিল, সে এক মজার খেলা, রং নিয়ে একটা খেলা। সেটা হচ্ছে নীল হলুদে সবুজ হবে, দেখো কি সুন্দর, নীল এবং হলুদ যদি তুমি মেশাও তাহলে এটা সবুজ রং হবে। কালো লালে খয়েরি, কালো এবং লাল মিলানো পরে এটা খয়েরি হবে। সাদা কালো ছাইয়ের মতো, সাদা এবং কালো যদি মিক্স করো ওটা গ্রে কালার হবে। রংটি হবে তৈরি, গোলাপি চাও লালে সাদায় মেশাও না এ বেলা, সে এক মজার খেলা। এটা ছিল হচ্ছে গানের কথাগুলো। দেখো সেই কোন আমলে আমি শিখেছি, এখনো গানের কথাগুলো আমার মনে আছে, কথাগুলো কিন্তু মন ছুঁয়ে যায়। হ্যাঁ, খুব মজার ছিল। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার ছিল দুটো ক্যারেক্টার ছিল মিঠু মন্টি, একটা হচ্ছে খরগোশ আর একটা হচ্ছে আমার কিছু মনে আছে, ওটা ছিল পাপেট। ওটা পাপেট ছিল, কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন ওটা ভাবতাম কি, হাউ কাম একটা খরগোশ আর একটা ব্যাঙ পুতুল কথা বলতে পারে, তারা কিভাবে গান গায়। তো ওইটা খুব ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং ব্যাপার ছিল যে খালামণির পাশে ওরাও দুটা আর কি পাপেট গান শিখছে এবং ওরাও পরীক্ষা দিত। আর খালামণি আবার প্রত্যেকটা ক্লাসের পরবর্তী ক্লাসে পরীক্ষা নিত, যে প্রত্যেকটা স্ট্যান্ডা গান শেখানোর পরে প্রতিটা স্ট্যান্ডায় গান পরীক্ষা নিত। তো আসলে দেখো কত ইন্টারেস্টিং ছিল না ব্যাপারটা, কত ইনভলভ ছিলাম আমরা ওই প্রোগ্রামটার সাথে। তোমার একটা প্রোগ্রামের কথা বলো যেটা খুব মানে মনে এখনো দাগ কেটে আছে। আমি তো সেই 90 দশকের মানুষ, আর সেই 90 দশকের টিভি প্রোগ্রামের কথা বললে সব থেকে প্রিয় ছিল হচ্ছে ম্যাকগাইভার। সবসময় অপেক্ষা করতাম সেই কবে বুধবার দিনটা আসবে আর সবাই মিলে ম্যাকগাইভার দেখবো। তাই সপ্তাহের মাঝে হলেও বুধবার দিনটা ছিল সবার প্রিয়। শিশুতোষ নয় বলে ম্যাকগাইভার দেখার ফ্যানও ছিল অনেকেই। বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবাই মিলেই দেখা হতো ম্যাকগাইভার। আমাদের তখন টিভিটাও ছিল নিপ্পনের, আর তখনকার সময় সাদা কালো টিভির মধ্যে নিপ্পন টিভি ছিল সেরাটা। যাই হোক, ম্যাকগাইভার দেখতে বসলে তার আমেজটাই থাকতো অন্যরকমের। টিভি প্রেজেন্টাররা যখন বলতো ম্যাকগাইভার শুরু হতে যাচ্ছে, সবাই উল্লাসে ফেটে পড়তাম। ও মাই গড, দ্যাট রিমাইন্ডস মি। আসলে কিন্তু প্রত্যেকটা প্রোগ্রামের আগে ওরা রিমাইন্ড বলতো, সুধী মণ্ডলী এখন শুরু হচ্ছে আপনাদের সামনে ম্যাকগাইভার। এক্স্যাক্টলি। আর ইন্ট্রো মিউজিকটা শুরু হলে তো কথাই নেই, তখন চিল্লাচিল্লি রোল পড়ে যেত। আর একটা ছিল, তুমি কি ওইটা দেখেছো শুক্রবার দিন সকালবেলা হয়তো দ্য গার্ল ফ্রম টুমরো, একটা ম্যাজিক গার্ল ছিল। হ্যাঁ, ওইটা ওই নতুন করে পরে হতো। হ্যাঁ বলো, তুমি তোমার কথা বলো। তারপরে ম্যাকগাইভার ব্যাপারটা ছিল, সে ছিল অত্যন্ত বুদ্ধিমান ও নানা কৌশলে পারদর্শী একজন প্রাক্তন সিক্রেট এজেন্ট, যার ভূমিকা অভিনয় করেন রিচার্ড ডিন অ্যান্ডারসন। ম্যাকগাইভারের অধিকাংশ কৌশল থাকতো বিজ্ঞানের বিভিন্ন সূত্রের ভিত্তিতে, কখনো রসায়নের, কখনো বা পদার্থবিদ্যার। মার্কিন টেলিভিশনের দেখানো এই টিভি সিরিজটি আরও বিভিন্ন দেশে জনপ্রিয়তা পায়। বাংলাদেশের এই সিরিজ মূল ইংরেজি ভাষাতেই তুমুল জনপ্রিয় ছিল, যার প্রেক্ষিতে এর পরেও 2010 খ্রিস্টাব্দ থেকে বাংলায় ডাব করে তা পুনরায় সম্প্রচারের উদ্যোগ নেওয়া হয় এবং তা বিটিভিতে প্রচারিত হয়। এবং যদি কার্টুনের কথা বলতে হয়, তখনকার দিনে কার্টুনগুলো ছিল খুব মজার। আর ছোটকালে শিশুতোষ কার্টুনগুলোর মধ্যে সবচেয়ে প্রিয় যেটা ছিল সেটা হচ্ছে মিনার কার্টুন। কারণ এই মিনার কার্টুন ছিল একমাত্র কার্টুন যেটা বাংলাতে ডাবিং করা, এবং আমরা প্রত্যেকে বুঝতাম কার্টুন চরিত্রগুলো কি বলছে আর কি বোঝাচ্ছে, যেটা ইংরেজি কার্টুনে অনেক সময় বোঝা যেত না সহজে। কার্টুনের ইন্ট্রো মিউজিক থেকে শুরু করে চরিত্রগুলো এবং কাহিনী সবকিছুই নেওয়া ছিল আমাদের দৈনন্দিন সমস্যা এবং চতুর্দিকে ঘটে যাওয়া বিষয়গুলো থেকে।
মজার হলেও কার্টুনটি ছিল সব শিক্ষণীয় বিষয়গুলো। বাংলাদেশের ছাড়াও that actually reminds me, সেটাই আর কি। এই যেমন ধরেন বাংলাদেশের ছাড়াও দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বিভিন্ন সামাজিক বৈষম্যের বিরুদ্ধে সচেতনতা তৈরি এবং শিশুদের জন্য শিক্ষামূলক একটি অনুষ্ঠানের অংশ হিসেবে ইউনিসেফের সহায়তায় এই কার্টুনটি নির্মিত হয় এবং প্রচারিত হয়। যে সকল সচেতনতা মিনা কার্টুন মাধ্যমে তৈরির চেষ্টা করা হয়েছে তার মধ্যে আছে বাল্যবিবাহ বন্ধ করা, স্বাস্থ্যসম্মত পায়খানা নির্মাণ এবং ব্যবহারে উৎসাহিত করা, মেয়েদেরকে স্কুলে পাঠানো, কম বয়সী মেয়েদের বিয়ে থেকে স্কুলেকে বেশি গুরুত্ব দেওয়া, যৌতুক বন্ধ করা, এই সমস্ত ব্যাপারই ছিল শিক্ষা যেটা মিনা কার্টুন থেকে আমরা পেতাম। এটা আসলে ইউনিসেফের আমি বলবো একটা বিশাল উদ্যোগ ছিল। মানে এটা বাচ্চাদেরকে আর কি ওই যে বললাম যে চাইল্ডহুড থেকে একটা আমরা যেই পরিবেশে বড় হই বা আমাদের যে সামাজিকতা প্রেক্ষাপট ছিল ওগুলাতে গ্রাম বাংলার যে সমস্যাগুলো হয় বা এই যে বৈষম্যের কথা তুমি বললা, তারপরে স্যানিটেশনের কথা যেটা বললা, এগুলো আসলে এই ইস্যুসগুলো আসলে মিনা কার্টুনের মাধ্যমে সলভ করা হয়েছে। কারণ যেহেতু এই কার্টুনটা সব বয়সের মানুষরা একটা পর্যায় পর্যন্ত চলে গিয়েছিল আর কি মাস লেভেলে, তো তখন দেখা যায় যে এই ইস্যুসগুলো নিয়ে যখন একটা কার্টুন ছবি তৈরি হয়েছে তখন আর কি একদম বাচ্চা বয়স থেকে এই সচেতনতাগুলো তৈরি হয়েছে। তো ইনফ্যাক্ট দেখো অনেক যদি তুমি গ্রামে যাও এখন এই কার্টুনের মাধ্যমে কিন্তু অনেক ধরনের অনেক কিছু ডেভেলপড হয়েছে, স্পেশালি স্যানিটেশনের কথা যদি আমি বলতে চাই। হ্যাঁ, এই যেমন বাচ্চা এখন কিন্তু প্রত্যেকটা ছেলে মেয়ে ছোট থেকেই তারা কিন্তু এগুলো শিখে ফেলে, এগুলো শিখে ফেলে। তারপর কিছু অ্যাডও ছিল যেগুলো কিনা হেলথ এবং স্যানিটেশনের ব্যাপারে অনেক বেশি অ্যাওয়ারনেস ছিল, যেমন লাইফ বয় একটা প্রোগ্রাম ছিল যে হাত ধোয়া প্রশিক্ষণ। তো এই যে অ্যাক্টিভিটিসগুলো যেগুলো বিভিন্ন স্কুলে বলো বা এই যে প্রোগ্রামগুলোর মাধ্যমে তৈরি হয়েছে, এগুলো একটা সচেতনতা তৈরির জন্য তৈরি করা হয়েছে এবং এটা খুবই সাকসেসফুল প্রজেক্ট আমি বলবো। কারণ যেই মেসেজটা তারা দিতে চেয়েছে এবং তারা পারফেক্টলি দিতে পেরেছে। সুধী মণ্ডলী, আমরা আবার কথায় ফেরত আসবো, তার আগে আমরা একটা গানে চলে যাই। আমরা পরবর্তী গানে যাচ্ছি এবং গানটা হচ্ছে let's play the song. নাটা ভীষণ বোঝার মতো টলছে কালে হাসিতে, চুল জড়ানো ঘুমের মাঝে চোখ মুড়ানো ঘুম ভেঙে মারলো শাল বুনে হাত বাড়িয়ে ডাকে সে, এখন আমি হাল ছেড়ে মায়া জালে জড়িয়ে, এখন আমি হাল ছেড়ে পলক দেখি। গালটুসি ঠোঁটে কোণে কিসের হাসি, নাকুচি গালটুসি মিঠি মিঠি দুষ্ট হাসি, গালটুসি তমরুসি ঘুম ভেঙে দিও হাসি, রিনি ঝিনি রাগ ভাঙা মিষ্টি হাসি। হাত বাড়ালে পাবে আমায়, মুখটা ধরো হাতে, পলক ফেলো দেখবে আমি প্রতিবারই কাছে, কপট রাগে চোখ রাঙানো ঠোঁট ফুলনো মিছেতে, আগুন ঝরা চোখের মাঝে ঝিলিক হাসি পথ খোঁজে, এখন আমি হাল ছেড়ে মায়া জালে জড়িয়ে, এখন আমি হাল ছেড়ে
গগনে কিসের হাসি, মাপুচি কালটুসি মিটি মিটি দুষ্ট হাসি, কালটুসি তন্দ্রসি ঘুম ভেঙে দিও হাসি, রিনি ঝিনি রাগ ভাঙা মিষ্টি হাসি, কালটুসি তন্দ্রসি রাগ ভাঙা মিষ্টি হাসি, রিনি ঝিনি ঘুম ভেঙে দিও হাসি। শুনছিলাম গালটুসি গালটুসি, একটা নতুন ব্যান্ডের গান। আমরা আবার আমাদের কথা ফেরত আসছি। আমরা কথা বলছি আমাদের চাইল্ডহুড মেমোরিজ নিয়ে। আপনারা টিউন করেছেন 103.1 FM আর আমরা কথা বলছি রেডিও স্টেশন রেডিও বাংলা অ্যাডেলাইড থেকে। যদি ধরো সবচেয়ে মজার ব্যাপার ছিল আমাদের, ধরো টাইমটা ছিল যখন গরম বা শীতের ছুটিতে আমরা দাদা বাড়ি বা নানা বাড়িতে যেতাম। ওটা হচ্ছে আমাদের হলিডে সেশন যখন শুরু হতো তখন হচ্ছে মানে মজা কাকে বলে। তো প্রতি শীতের ছুটিতে বা গরমের ছুটিতে যখন আমরা দাদা বাড়িতে যেতাম, আমার কাজিনরা ভাই বোনরা সব মিলে একসাথে লম্বা টানা ছুটি, কোনো পড়াশোনা নাই, কোনো টিচারের বাসা নাই, কোনো টিচার আসবে না, কোনো হুজুর পড়াতে আসবে না, কোনো গান শেখা নাই, কোনো নাচ শেখা নাই। সো আমরা আসলে পুরা ফ্রিডম, মানে ফ্রি লাইফ যেটাকে বলে। তো ওই সময়টা হচ্ছে আমাদের জীবনের স্বাধীন জীবন, যখন আমরা নানা বাড়িতে বেড়াতে যাচ্ছি বা দাদা বাড়িতে বেড়াতে যাচ্ছি, যে কোনো অকেশনেই হোক। তো প্রতি বছর যখন যেতাম তখন আমার কাছে একটা, মানে এখনো আমার কাছে মনে হয় যে একটা ক্যারেক্টার ছিল আমার নানা বাড়িতে, সেটা হচ্ছে ঘোলালা। ঘোল খেয়েছো কখনো? ঘোল খেয়েছো? তো ঘোলটা হচ্ছে ওই যে কি বলে, দুধের থেকে যখন মাখনটা উঠিয়ে ফেলা হয় তারপর যে পানি পানি জিনিসটা থাকে ওটা হচ্ছে ঘোল। তো ওই ঘোলটা আসলে কোনো ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে যে বৃদ্ধ লোকটা ঘোল নিয়ে আসতো, সেটা আমার কাছে খুব রহস্যময় লাগতো লোকটাকে। আমি তখন অনেক ছোট, তো ভোরবেলা, অনেক ভোরবেলা, একদম কাক ভোরে যখন আমরা বিছানায় শুয়ে আছি তখন, তো ওই লোকটা আর কি ঘোল চিৎকার করে, অনেক দূর থেকে চিৎকার করলে শোনা যেত। তো উনি আসতো, আমরা ভাই বোনরা, ধরো কাঠের দোতলা ছিল আমার নানা বাড়ি, তো ভাই বোনরা হুড়মুড় করে ওই ঘোলালার ডাক শুনে আমরা হুড়মুড় করে নেমে যেতাম। কারণ আমাদের কাজ ছিল প্রতিদিন সকালবেলা ঘোলালা আমাদের বাসার সামনে আসবে, আমরা গ্লাসেতে দাঁড়ায় থাকবো আর আমাদেরকে ঘোল দিবে। তো এইটা কিন্তু ওইটা ইন্টারেস্টিং ছিল এই কারণে, ভদ্রলোকটার কারণে, মানে ওই ঘোলালার কারণে। উনি ভীষণ একটু কাঁচা পাকা দাড়ি ছিল লোকটা, গলা একটা রুদ্রাক্ষের মালা পরতো, ওইটা ছিল হচ্ছে পয়েন্ট অফ ইন্টারেস্ট আমার, যেটা কি ওটা উনি কেন গলায় পড়ে আছে। ভদ্রলোক খুব শুকনা মতো, গালটা ভাঙা ছিল এবং তার মাথায় একটা লাল পাগড়ি থাকতো, ওনার কাঁধে একটা বড় বাঁশের মতন থাকতো, বাঁশের দুই আর কি কর্নারে ছিকের মধ্যে তোমার ওই যে ঘোলের হাড়ি ঝুলানো থাকতো লাল কাপড় দিয়ে। মানে আমি তোমাকে পিকচারটা দেখাতে চাচ্ছি, কারণ আমি ছোটবেলা ওই ভদ্রলোককে দেখলে আমার কাছে মনে হতো কোত্থেকে জেনে আসছে, কে আর কি কোনো একটা ক্যারেক্টার, বইয়ের ক্যারেক্টার থেকে চলে আসলো কিনা। তো ওই ভদ্রলোক এসে আমাদেরকে গ্লাসে করে ঘোল দিত আর ঘোলের উপরে মাখন ভাসতো, ওই মাখনটা আমাদেরকে দিত। তো মজার ব্যাপারটা হচ্ছে এটা, উনি আমাদেরকে প্রপারলি মাখন দেওয়ার পরে উনি ওখান থেকে একটু ফাও দিত। ফাও মানে বুঝো, মানে এক্সট্রা দিত। তারপরে 3 ভাই বোন ছিলাম, আমি, আমার বোন আর আমার একটা কাজিন। তো ওই যে মাখন যেটুকু এক্সট্রা দিত আমাদেরকে ফাও, ওই ফাও কে বেশি পাইলো সেটা নিয়ে হচ্ছে আমাদের ঝগড়াঝাটি শুরু হয়ে যেত। মানে ওটা একটা কম্পিটিশন ছিল যে ঘোলালা কাকে আজকে বেশি ফাও মাখন দিয়েছে। তো এটা হচ্ছে একটা মেমোরিজ তোমার সাথে শেয়ার করলাম। তোমার এরকম কোনো মেমোরিজ আছে যে ছোটবেলায় অনেকের একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার থাকে, যে অদ্ভুত কেউ একজন, কে জানি একজন, এরকম একটা ক্যারেক্টারের কথা তোমাকে যদি জিজ্ঞেস করি তুমি কি বলবে? ছোটবেলায় ক্যারেক্টার, কত রকম ক্যারেক্টার যে দেখেছি, তবে সবচেয়ে বেশি মনে পড়ে আমাদের এলাকায় ছিল কিছু পাহারাদারদের আনাগোনা। পাহারাদার রাত্রি হলেই বিশেষ কিছু পাহারাদার ছিল, এদেরকে আমরা চিনতাম, দিনের বেলাও মাঝে মাঝে দেখেছি। এরা ঘুরঘুর করতো বাড়ির পাশ দিয়ে, এবং একটা জায়গায় এরা ঘুরপাক খেত সবসময়, আর বারবার দেখা হতো। কি যে ছিল তাদের, মানে পোশাক পরিষদ, তারপর সবকিছু পাহারাদারদের, আর তাদের পোশাকে ছিল, পোশাকটাই লাগতো অন্যরকম পুরোপুরি। এই যেমন ছিল খাকি রঙের হাফ প্যান্ট, তারপরে শার্ট,
আর সঙ্গে রাখতো কি বাঁশি, 3 ব্যাটার একটি হাই বিম টর্চ আর ইয়াবর একটা শুকনো বাঁশ, আর কোনো কিছু নেই। মুখটা ঢাকা থাকতো কালো কাপড় দিয়ে, আর তার মধ্যে ছোট ছোট চোখগুলো দেখা যেত। আর কিছু কিছু পাহারাদার তো ছিল যার লুঙ্গি পরেই ঘুরতো, কোনো হাফ প্যান্টও ছিল না। কিম্বুত কিমাকার পোশাক আর চলাচল দেখে কোথায় ভয় পাবার কথা, উল্টো আরো বেশি হাসি আসতো দেখে। তবে ভয় যে পেতাম না তা কিন্তু নয়। সেই শুকনো বাঁশ তো দেখলেই বাড়ির উঠোন থেকে সোজা ঘরের ভিতর দৌড় দিতাম। তারপর পিছনে ফিরে অবশ্য ভ্যাঙ্গাতে ভুলতাম না। অনেক সময় ভাবতাম পাহাড়দাদেরকে দিয়ে কমিক্সের বই করালে হয়তো খারাপ হতো না, বেশভূষ দেখেই সবাই হাসতো, আর দেখা তো পড়ার তো কোনো দরকারই ছিল না। আচ্ছা, তুমি বললে যে পাহারাদের ক্যারেক্টার নিয়ে কোনো যদি কমিক করা হয়, এটা কিন্তু খারাপ আইডিয়া না। নেক্সট বই মেলায় কেউ যদি তোমার এই আইডিয়া শেয়ার করে, মানে কেউ যদি আইডিয়া চুরি করে, ডোন্ট ব্লেম মি। কারণ হ্যাঁ, বাংলাদেশে যদি কোনো ক্যারেক্টারগুলো থাকে, যে ধরো গোল আলার কথা বললাম, মিষ্টি আলার কথা বললাম, ফুচকা আলা, বা তারপরে যে পাহারাদার, এদেরকে নিয়ে কিন্তু মজার কমিক করা যায়। আসলে ইম্পর্টেন্ট, ইন্টারেস্টিং হবে। শ্রোতা মণ্ডলী, আমরা কথা বলছিলাম আমাদের শৈশবের স্মৃতি নিয়ে। আমরা পরবর্তী গানে চলে যাচ্ছি। আমাদের পরবর্তী গান হচ্ছে পুরনো সেই দিনের কথা, অর্ণব গেয়েছে গানটা। চলুন শুনে আসি। প্রিয় শ্রোতা বন্ধুরা, শুনছেন রেডিও বাংলা অ্যাডিলেড, সাউথ অস্ট্রেলিয়া, বাংলাদেশের অনুরণন। টিউন করেছেন 103.1 FM এ। আমরা কথা বলছিলাম আমাদের শৈশবের স্মৃতি নিয়ে। তুমি কথা বলছিলে টিভি অ্যাড নিয়ে, মনে আছে? হ্যাঁ, সেটাই। ব্রেকে আমরা কথা বলছিলাম টিভিসি নিয়ে, টিভি কমার্শিয়াল নিয়ে। ওটা খুবই ইম্পর্টেন্ট একটা রোল প্লে করতো আমরা যখন দেখতাম। আচ্ছা, তুমি বলো, তুমি জনি প্রিন্স শাড়ি নিয়ে কথা বলছিলে, বলো আমাকে। এইগুলো ছিল তখন, মানে সেই তখনকার দিনে অনেক মজার মজার বিজ্ঞাপন ছিল আসলে। তবে জনি প্রিন্স শাড়ির কথা অ্যাকচুয়ালি মনে পড়লেই না, কারণ টিভি খুললেই অ্যাকচুয়ালি শাড়ির বিজ্ঞাপনগুলো বেশি ছিল, যেটা এখন আর দেখা যায় না খুব একটা। আমাদের সময় কি দেখা যেত জানো? আমাদের সময় দেখা যেত হচ্ছে একটা অ্যাড ছিল খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ও মানি কি বাতি লাগালি। আচ্ছা, ফিলিপস বাতি। আরো অনেক মজার ছিল, কিন্তু আমার এখন এটা মনে পড়ছে। আরো একটা ছিল, সেটা হচ্ছে রাতকানার রোগ থেকে রক্ষা করার জন্য বাচ্চাদের অনেক ধরনের ওই যে কি বলে SMCর অনেক প্রজেক্ট ছিল। তার মধ্যে ছিল একটা শোনেন বন্ধুগণ, শোনেন দিয়া মন,
অভাগার দুঃখের কথা করিব বর্ণন, তো এটা একটা বিশাল গানের মতন ছিল, ওটা আমরা খুব মিমিক করতাম। আর মানিকের কথা যেটা বললাম, মানিক ওয়াজ আ ভেরি ইম্পর্টেন্ট ক্যারেক্টার হিয়ার। সেটা হচ্ছে দুলাভাই আসছে গ্রামের বাড়িতে, মানিক হচ্ছে শালা, তো শাশুড়ি বলা হয় মানিক যা হাটে যেয়ে আর কি জামাই আসছে সদাই কিনে নিয়ে আসে। তো শ্রোতা বন্ধু আপনারা যারা শুনছেন তারা তো আর এই ফ্লেভারটা পাবেন না আমাদের সেই 80s-এর বাচ্চারা কিভাবে আর কি এই অ্যাডটা দেখতে। তবে আমরা অ্যাডটাতে চলে যাব, আমরা শুনে আসি টিভিসিটা পরবর্তীতে। প্রথমে আমরা একটা শুনবো হচ্ছে যে তখনকার সময় রেড কাউয়ের একটা ইম্পর্টেন্ট খুবই ইন্টারেস্টিং টিভিসি ছিল, ওটা আমরা আগে শুনবো, তারপর আমরা শুনবো ও মানে কি বাতি লাগালি। আর কিছু নেবেন? এক গ্লাস দুধ। মনে পড়ে মনে পড়ে ফেলে আসা সেই সুন্দর দিনগুলো। মনে পড়ে হৃদয় মেলতো পাখা, বাধা সব হতো দূর। ছোট ছোট কত কথা ভালোবাসায় ভরপুর। আর মনে পড়ে রেড কাউ, পরিবারের পুষ্টির বন্ধন। রেড কাউ। মানে জামাই এসছি, আগে যা। হনে বইকালে আডে যাম। দুলা ভাই তয় কি মাছ আন? ইলিশ মাছ আনিস। এত জাপসালো কাটা কোটা কিছুই দেখি না। মানে বৈঠকখানার বাতিটা এখানে লাগাতো। কি তামসা, সব ফকফকা। ও মানে কি বাতি লাগাইলি? কে ফিলিপ? আলো যেমন টেকেও তেমন। আসলেই মাছের রাজা ইলিশ আর বাতির রাজা ফিলিপ। শুনছিলেন ও মানে কি বাতি লাগাইলে, আমাদের সময়কার 80s-এর সময়কার একটা জনপ্রিয় টেলিভিশন কমার্শিয়াল, যেখানে ফিলিপসের অ্যাড দেওয়া হচ্ছে এবং বাতির প্রশংসা করা হচ্ছে এবং ইলিশ মাছের কাটা সেই বাতিতে দেখা যাচ্ছে। প্রিয় শ্রোতা, আমরা আমাদের চাইল্ডহুড মেমোরিজ নিয়ে কথা বলছিলাম, ইন্টারেস্টিং সমস্ত ক্যারেক্টার্স, সমস্ত টেলিভিশন প্রোগ্রাম, টিভিসি নিয়ে কথা বলছিলাম। এখন একটা ইম্পর্টেন্ট ইস্যুস নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশের চাইল্ড এডুকেশন এবং চাইল্ড লেবার নিয়ে। এইটা একটা বড় ইস্যু। যদি আমি স্ট্যাটিস্টিক্সের ভাষায় বলতে চাই, তাহলে অলমোস্ট 30% অফ আওয়ার চাইল্ড হু আর ইন ফিফথ অর 14th of years, 5 থেকে 14 বছরের বাচ্চাদের কিন্তু তারা ওয়ার্ক ফোর্সে ঢুকে যাচ্ছে, এবং যেটা খুবই হতাশার কথা যে এত ছোট অল্প বয়সে এই ওয়ার্ক ফোর্সটাকে আমরা চাইল্ড লেবারের মধ্যে নিয়ে যাচ্ছি এবং তাদের এডুকেশন আমরা কমপ্লিট করতে দিচ্ছি না, এবং সেই সুযোগটাও আমরা তৈরি করতে পারছি না। বাংলাদেশ গভর্নমেন্ট বা সরকার এই ক্ষেত্রে অনেক জরুরি ভূমিকা নিলেও সেখানে অলরেডি তারা একটা কনস্টিটিউশন পাস করেছে যে 14 বছরের বাচ্চাদের, অনূর্ধ্ব বাচ্চাদেরকে কোনো ধরনের ভারী কাজ করতে দেওয়া হবে না, বা কোনো ধরনের ওয়ার্কফোর্সে যেটাতে ডেঞ্জার আছে অথবা যেখানে ধরেন
কি বলে এটাকে, ঝুঁকিপূর্ণ কোনো কাজে তাদেরকে ইনভলভ করা যাবে না। কিন্তু যদিও এই লটা আছে, লেবার ল পাস করা হয়েছে, কিন্তু তারপরেও এর কোনো ইমপ্লিমেন্টেশন হয়নি, এবং সেটা খুবই হতাশার ব্যাপার। যেহেতু অনেক বাচ্চারাই অনেক ইনফর্মাল সেক্টরে কাজ করে, যেমন ধরো কোনো একটা ছোট একটা ফ্যাক্টরিতে কাজ করে যেখানে অনেক ঝুঁকিপূর্ণ কাজ হচ্ছে, আবার ডোমেস্টিক এমপ্লয়মেন্টেও তারা জড়িত আছে। তো এই ক্ষেত্রে আসলে সরকার ওভাবে কি বলে ওভাবে আর কি নীতি নির্ধারণ করতে পারলেও ইমপ্লিমেন্টেশনটা করতে পারছে না, যেহেতু তারা আইডেন্টিফাই করতে পারছে না যে কোন সেক্টরগুলোতে বাচ্চারা কাজ করছে। সেক্ষেত্রে আমাদের জনসাধারণকে অনেক বেশি এগিয়ে আসতে হবে, অনেক বেশি সচেতন হতে হবে, এবং এই কাজটাকে এই কাজটাকে আমাদের নিজেদের করে করতে হবে যাতে করে চাইল্ড লেবারটা বন্ধ করা হয়। আরেকটা বার্নিং ইস্যু হচ্ছে চাইল্ড এডুকেশন। যেমন আমাদের দেশে ম্যাক্সিমাম বাচ্চারাই প্রাইমারি স্কুলের গণ্ডি পেরিয়ে সেকেন্ডারি স্কুল পর্যন্ত যেতে পারে না, ওইখানেই তারা ঝরে যায়, বিকজ তাদের দারিদ্রতা তাদেরকে আর কি পরবর্তী এডুকেশন বা পরবর্তী শিক্ষাতে আর কি যেতে দেয় না, তাদেরকে সংসারের হাল ধরতে হয়। অনেক ছোট বাচ্চারা যারা 5 বছর 6 বছর বয়সে দেখা যাচ্ছে ফেরি করছে, হকারের কাজ করছে, অনেক ঝুঁকিপূর্ণ কাজ করছে, ডেঞ্জার যেখানে ইনভলভ আছে, তাদের শারীরিক মানসিক কোনো ডেভেলপমেন্ট করতে পারছে না, যেহেতু তাদেরকে আয় করতে হচ্ছে, সংসারের জন্য তাদেরকে পয়সা অর্জন করতে হচ্ছে। এরপর যদি বলি যে নিজেদের ওদের হেলথ বা স্যানিটেশন নিয়ে কথা বলি, তারপরে ধরো নিউট্রিশন নিয়ে যদি কথা বলি, এগুলো নিয়ে বিভিন্ন গভর্নমেন্ট নন গভর্নমেন্ট অর্গানাইজেশন বিভিন্ন প্রজেক্টে কাজ করছে, কিন্তু তারপরেও আমি বলবো এই সচেতনতা আসলে প্রত্যেকটা সেক্টরে আনতে হবে যদি আমরা এই চিত্রটাকে বদলাতে চাই। আর পরবর্তী বার্নিং যে ইস্যু, যেটা বললেই না, সেটা হচ্ছে চাইল্ড অ্যাবিউজ, যেটাকে শিশু নির্যাতন বলা হয়। রিসেন্টলি এটা একটা আইডেন্টিফাইড এরিয়া, যেটা আগেও ছিল, হয়তো এত প্রচার করে কেউ বলেনি, এত শক্ত করে কেউ বলেনি, কিন্তু চাইল্ড অ্যাবিউজ বা শিশু নির্যাতনের জিনিসগুলো তখন থেকে ছিল, বেশ পুরনো থেকে ছিল, কিন্তু এটা এখন আর কি সচেতনতা বেড়েছে। এখন যেহেতু মিডিয়ার অনেক ইনভলভমেন্ট আছে, ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এগুলো নিয়ে কথা হয়, বিভিন্ন চাইল্ড সংস্থা আছে যেগুলো এদেরকে নিয়ে কাজ করে। তো আমি বলবো এটা একটা আশার কথা, যেভাবে আমাদের হতাশা রয়েছে, সেক্ষেত্রে আশার ব্যাপারটা হচ্ছে যে বিভিন্ন অর্গানাইজেশন উঠে এসেছে। তুমি চাইল্ড ম্যারেজ নিয়ে কথা বলছিলে আমাদের ব্রেকে, যে ওটা নিয়ে যদি তুমি কিছু বলতে চাও। আসলে চাইল্ড ম্যারেজ বা বাল্যবিবাহ আমাদের দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সর্বদা একটি অভিশাপ ছিল, এবং এটা এখনো আছে। শুধুমাত্র এই অপ্রাপ্তবয়স্ক বিয়ের কারণে আজ অনেক ছোট ছোট ছেলে মেয়ের জীবন ধ্বংস হয়ে গেছে এবং প্রতিনিয়ত যাচ্ছেও। আইনত বিয়ের বয়স 18 বছর, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, কিন্তু বিশেষ ক্ষেত্রে অভিভাবকদের অনুমতি সাপেক্ষে এই বয়সের আগেও বিয়ের অনুমতি দিয়ে দেওয়া হয়। যদিও আইন অনুযায়ী বিয়ের বয়স 18 বছর, তারপরেও কিছু কিছু দেশের নিজস্ব প্রথাকেই আইনের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। বাল্যবিবাহে মেয়ে এবং ছেলে উভয়ের উপরে কিন্তু প্রভাবটা পড়ে, তবে এর কারণে মেয়েরাই বেশি ক্ষতিগ্রস্ত হয়, বিশেষ করে নিম্ন অর্থসামাজিক পরিস্থিতির কারণে। যদিও বাল্যবিবাহে দুজনের মধ্যে শুধু একজন অপ্রাপ্ত বয়স্ক হলেই সেটাকে ধরা হয়, কিন্তু আমাদের সমাজে মেয়েদেরকেই বেশিরভাগ এর শিকার বেশি পরিণত হতে দেখা যায়। বাল্যবিবাহের কারণগুলোর মধ্যে রয়েছে প্রধানত যেমন ধরুন দারিদ্রতা, যৌতুক, সামাজিক প্রথা, বাল্যবিবাহ সমর্থনকারী আইন, ধর্মীয় ও সামাজিক চাপ, অঞ্চলভিত্তিক রীতি, অবিবাহিত থাকার সংখ্যা, এমনকি নিরক্ষরতাও। অবাক লাগলেও বিভিন্ন কারণেই বাল্যবিবাহের প্রচলন অনেক আগে থেকেই শুরু হয়েছে এবং এখনও ব্যাপারটি থেমে নেই। বিশেষ করে আমরা যদি গ্রাম পর্যায়ে স্থানগুলোতে যাই, যেখানে আইনের প্রয়োগ যথেষ্ট নেই এবং এলাকার মুরব্বীরাই তাদের সে পরিচিত বাল্যবিবাহ দিচ্ছে। বাল্যবিবাহ এটা মানে চাইল্ড ম্যারেজ, যেটা নিয়ে আমরা কথা বলছিলাম, ইটস অ্যান ইম্পর্টেন্ট ইস্যু। বাট আমি বলবো যে আসার কথা হচ্ছে যে অনেক ধরনের ফাউন্ডেশন এগিয়ে এসেছে, ইয়াং জেনারেশন অনেক অর্গানাইজেশন আইডেন্টিফাইড হয়েছে। যেমন আমি বলবো জাগো ফাউন্ডেশনের কথা, বিদ্যানন্দের কথা। একটু বলে রাখি শ্রোতা আপনারা আমাদেরকে যারা শুনছেন, জাগো ফাউন্ডেশন একটা সিভিল সোসাইটি অর্গানাইজেশন। এটা একেবারেই একটা ইয়াং একটা ছেলের মাধ্যমে তৈরি হয়েছে। বাংলাদেশের গরিব শিশুদেরকে নিয়ে এরা কাজ করে, ওদের বেটারমেন্টের জন্য, ওদের ভাগ্য পরিবর্তনের জন্য। 2007-এ করবি রাকসান নামে একটা ল স্টুডেন্ট বাংলাদেশের ঢাকার রায়ের বাজারে ফ্লাড ভিক্টিমদেরকে
সাহায্য করার জন্য গিয়েছিল এবং সেখানে তার পরবর্তীতে সে তাদের ফ্রেন্ড নিয়ে একটা ছোট স্কুল খুলে, যেটাতে মাত্র 17 জন বাচ্চা নিয়ে, একটা হোয়াইট বোর্ড ছিল, একটা কার্পেট ছিল, ওখানে বসে ছোট 17 জন বাচ্চাকে নিয়ে তারা ওই স্কুলটা খোলে। এবং সবচেয়ে আশার ব্যাপার হচ্ছে যে এখন ওরা অনলাইনে স্কুল চালায় এবং 13টা ব্রাঞ্চ ওদের ফাংশনাল ব্রাঞ্চ, যাদের মধ্যে 3টা বাদে বাকি 10টাই হচ্ছে অনলাইন, এবং ওদের মিডিয়াম হচ্ছে এডুকেশনের মিডিয়াম হচ্ছে ইংলিশ, এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড তারা ফলো করে বাচ্চাদেরকে পড়ায়। একেবারে পথশিশু যারা খুবই দরিদ্র, খুবই দরিদ্র সীমার নিচে বাস করে এবং তাদের ভাগ্য পরিবর্তনের কোনোই সম্ভাবনা ছিল না, এই ছেলেগুলো এই বাচ্চাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে স্পন্সর করে পড়াশোনা শেখাচ্ছে। আপনি যদি চান আপনিও কিন্তু এই উদ্যোগের সাথে নিজেকে শরিক করতে পারেন, এনগেজ করতে পারেন। জাস্ট আপনাকে ওদের ওয়েবসাইটে গেলেই আপনি দেখবেন জাস্ট $27 per month you can actually change কি বলে একটা বাচ্চার ভাগ্য আপনি যদি পরিবর্তন করতে চান, আপনি ভলেন্টিয়ার হতে পারেন, সাপোর্ট করতে পারেন, ডোনেশন দিতে পারেন, অথবা স্পন্সরশিপের মাধ্যমে তাদের সাথে এনগেজ হতে পারেন। বিদ্যানন্দ আর একটা অর্গানাইজেশন যেটা বাচ্চাদেরকে যা অভুক্ত বাচ্চাদেরকে খাবার দেয় 1 টাকায় আহার বলা হয় ওদের প্রজেক্টের নাম। এবং এদের অনেকগুলো প্রজেক্ট আছে, তার মধ্যে চাইল্ড এডুকেশন বলেন, তারপরে প্রিলিমিনারি এডুকেশন থেকে যদি হায়ার এডুকেশনে যায় সেখানেও তাদেরকে সাহায্য করা হয়। তো আপনারা এই ইনফরমেশনগুলো, যেমন জাগো ফাউন্ডেশন, বিদ্যানন্দ, এদের সম্বন্ধে আপনারা যে কোনো ওয়েবসাইটে আপনারা ইনফরমেশন পাবেন। এবং আই উড সাজেস্ট ইফ ইউ ডোন্ট হ্যাভ আ প্ল্যাটফর্ম, দে আর দ্য প্ল্যাটফর্ম অ্যাকচুয়ালি ইফ ইউ ওয়ান্ট টু ডু সামথিং ফর দ্য চিলড্রেন অফ বাংলাদেশ। আমরা পরবর্তী গানে চলে যাচ্ছি। শ্রোতা, আমাদের সঙ্গেই থাকুন, আমরা প্রায় সময় শেষে চলে এসেছি, আমরা পরবর্তী সঙ্গে চলে যাচ্ছি। একলা ঘর, ধুলো জমা গিটার, পড়ে আছে লেলি, পড়ে আছে শেক্সপিয়ার, টি শার্ট জিন্স গুলো দেরাজে আছে, শুধু মানুষটা তুই নেই তো, নেই রে কাছে। ও বন্ধু, তোকে মিস করছি ভীষণ, তোকে ছাড়া কিছু আর জমে না এখন। ও বন্ধু, তোকে মিস করছি ভীষণ, তোকে ছাড়া কিছু আর জমে না। তোকে ছাড়া হয় না টিউন, হয় না লেখা, বৃষ্টির সাথেও এখন হয় না দেখা, থমকে যাই হয় মনে, এই বুঝি এসে ডাক দিবি, থমকে যাই পরক্ষণে, কেন হয় যে এমন। ও বন্ধু, তোকে মিস করছি ভীষণ, তোকে ছাড়া কিছু আর জমে না এখন। প্রিয় শ্রোতা, আমরা আমাদের সময়ের একবারই শেষে চলে এসেছি। আমরা আজকে একটা মজার টপিক নিয়ে কথা বলছিলাম, আমাদের চাইল্ডহুড মেমোরিজ নিয়ে। আমরা আমাদের যাত্রা এখানে শেষ করছি, তবে আমরা আমাদের পথ চলা চলবে আমাদের সাথে, এবং আমাদের এই পথ চলা আমাদের সাথে থাকুন, টিউন করুন প্রতি বুধবার
স্থানীয় সময় রাত 9:30 থেকে 10:30 103.1 FM এ। আমাদের ফেসবুক পেজে আপনারা লাইক দিতে ভুলবেন না। আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে রেডিও বাংলা অ্যাডিলেইড, সাউথ অস্ট্রেলিয়া, বাংলাদেশের অনুরণন। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি আমাদেরকে লাইভ শুনতে পারবেন। আপনাকে লগ ইন করতে হবে www.5ebi.com। আজকে এখানে আমাদের যাত্রা শেষ করছি। আশা করি পরবর্তী অনুষ্ঠানে আপনারা আমাদের সাথে থাকবেন। ভালো থাকুন যে যেখানে আছেন। শুভরাত্রি। শ্রোতা বন্ধু, অনেক গল্প হলো, গান হলো, আজ তবে বিদায় বলি। আপনারা শুনছেন রেডিও বাংলা অ্যাডিলেড, সাউথ অস্ট্রেলিয়া, বাংলাদেশের অনুরণন। বাংলা অ্যাডিলেড যেখানে আছেন, প্রতি বুধবার রেডিও বাংলা শুনতে আশা করি ভুলবেন না। অ্যাডিলেড সময় ঠিক রাত 9:30টায় আমরা আবার হাজির হব। আপনাদের মতামত আর বিয়েকে আরও বেশি সমৃদ্ধশালী করবে। আগেই বলেছি, ফেসবুক ফ্যান পেজে কানেক্টেড হয়ে জানান আপনার মতামত। ধন্যবাদ এবং আবারও শুভেচ্ছা। শুভরাত্রি। শুভরাত্রি। মিস করছি ভীষণ, তোকে ছাড়া কিছু